নমস্কার, আমি পাঞ্চালি। আমার গল্পগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিখ্যাত সব লেখকদের ভিন্ন স্বাদের গল্প আমি আপনাদের পড়ে শোনাবো। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠেলাগাড়ি। সবেমাত্র বিছানা ছেড়ে উঠেছি। রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কির দোরের যোগডুমুরের গাছটার মাথায় গোটাকতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া, যা আমার জন্য রান্নাঘরের ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো রয়েছে, তা কোন অছিলায় মাঠ থেকে চাওয়া যায়, বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয় বা কত দূর হবে। এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘড়ঘড় শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে একটা গলার শব্দ শোনা গেল। টুনিদা, ও টুনি! অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মারমুখী হয়ে এক হাতে উঁচিয়ে ছুটিয়ে এলেন। সকালবেলা জুটলে এসে এখনও কাকপক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সবসময় ঘর 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 শব্দ। যাই দেখি একবার হরগাঙ্গুলির কাছে, বলি ছেলেটাকে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে যে বেড়াতে দিচ্ছ, ওর যে পরকালটা ঝরঝরে হয়ে গেল। যা এখন যা, টুনি এখন যাবে না। গাড়ির ঘর ঘর আর সহ্যই হয় না বাপু, সবসময় যা ওসব নিয়ে যা। আমি নিরীহ মুখে পূজানিয়া জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কির দোরের কাছে মৃদু শব্দ কানে এলো। ও টুনিদা! আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টিগতির দিক নির্ণয় করে নিয়েই ঝট করে খিড়কির দোরটা খুলে বার হলুম। সকালে পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরুর হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি নে টুনিদা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি, বাড়ির মধ্যে আয় না। নরু চোখের ইশারায় দেখিয়ে বলল, কোথায়? কিছু বলবে না জ্যাঠাইমা, আয় তুই। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। তুই আয় মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে। চড়বি তো টুনিদা? দুজনে মিলে বেরিয়ে গেলুম। তেঁতুল তলায় খেলার জায়গায় খুব ভিড়। মুখুজ্জে পাড়ায় কোনো ছেলে আর বাকি নেই। নরু হাসি মুখে বললে, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি দেখ। ঠিক সময় তো আসেনি, আয় চড়। গাড়ি একাই নরু টানতে লাগলো। চলল কিন্তু সকলেই। পটু বলল, দুপুরবেলা আমাদের গাড়ি নিয়ে যাবি নরু? নরু ঘাড় ভেঙে অসম্মতি জানালো। পটু বললে, যাস তুই, যেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি, তা কি হবে? নরু বললে, আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা। তোমার কাকা সেদিন একেবারে মারতে লাগলো, বলল রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক, যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখান থেকে দুজনে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো। এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প। খোকারও তো ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখার বয়স হয়নি। সে এর পরে কি হবে অত গুছিয়ে সে বলতে পারে না। খাপছাড়াভাবে উত্তর দেয়, সে নৌকার মাঝির সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও সে হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্য। বললাম, ভাই আমি সাহেব ডাক্তার হব, মহাকুমার হাকিম হব। অনেক বেলায় সে রৌদ্র ঘরে রাঙামুখে বাড়ি ফিরত। বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছো কোন সকালে, আর এই দুপুর ঘুরে গেল, এখন তুমি? খোকা বলে, চুপ চুপ না, আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম। আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা, সত্যি। কি জানি কেন যে ওকে বড় ভালোবাসতুম। গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথার কি মোহ যে ছিল। সারাদিনের মধ্যে অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম নে। খোকাও আমার বাড়ি না হয়ে অন্য কোথাও বেরোতো না। এক একদিন আমার বাড়ির সামনে
জামতলা দিয়ে ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নিতাইরা, এত করে বললুম চর গাড়িতে, আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি, তা কিছুতেই চললো না। বললে মা বকবে, তেল আনতে যাচ্ছি, আয় চড়বি টুনিদা। তোর বুঝি আজ কেউ চড়ার লোক হয়নি খোকা? আমাদের পাড়ায় কেউ চড়লেন না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যা দুষ্টু, আসবি না টুনিদা? খোকার চোখে মিনিতে ভেরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই। আমি চড়তুম মহা খুশির সঙ্গে। খোকা চৈত্র বৈশাখ মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্যও প্রতিশোধ নিতে নিতে ওর কচি মুখটা রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার বয়স অল্প, দেহে অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার ছেলের সঙ্গে সে পেরে উঠত না। সকলের কাছে তার অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করত সবাই। সেদিনটা ছিল ভারী গরম, চৈত্র বৈশাখের দিন। গ্রামের পথের ধুলে তেতে আগুন হয়ে আছে। পঞ্জননতলা বারোয়ারি আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা। সবাই কাছ থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটছে। বড় পিটুলি গাছতলায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল। অনু বললে, ওই নরু আসছে। পেছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়ি টেনে নরু হাজির। বাঁধা আসরের দিকে আঙুল দেখিয়ে বললে, যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পর সন্তোষের হাসি হাসল। আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলল, চড়বি পটুদা? পটু ঘাড় নেড়ে বলবো, চড়বো, কিন্তু টানবে কে? খোকা খুব খুশি হয়ে বললে, কেন আমি? আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, দূর, তাই বুঝি টানতে পারিস? টান দেখি কেমন হয় না আর আমাকে। বসো না, টানতে কেমন পারিনে। পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হরু উপস্থিত সব ছেলেরাই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে ঠিক শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল, আমায় একটু এইবার টান। সকলে মুখ চোয়াচুয়ি করলে তা ভাবে বোঝা গেল কেউ তাকে টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে গাড়িতে চড়ে তাকে টানিয়ে কৃতার্থ হয়েছে, এতে আবার তাকে আবার টানবার কোনো দাবি আছে? সকলে মিলে এই ভাবটা দেখালে। বাহ, সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলা বুঝি কেউ নয়। আমার ভারী ইচ্ছা হলো গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ই হোক বা তার বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক, যেতে পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কী পরামর্শ হয়েছিল আমার জানা নেই। গাড়িখানা খানিক দূর দূর যেতে না যেতেই দলের একজন বড় ঝামা ইট দিয়ে গাড়িটাকে ছুঁড়ে মেরে বসল। গাড়িখানার তলা তখন মচমচ করে দেশলাই বাক্সের মতন ভেঙে গেল। খোকা পিছন ফিরে চেয়ে দেখি অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখি একেবারে বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইল। তারপর সে চাইলে আমার দিকে। তার চোখের যে ব্যথা ভরা বিস্ময় অপ্রত্যাশিত, সেটা বুঝতে পারা দৃষ্টি আমার বুকের মধ্যে এসে বিঁধল তীরের মতন। ভাবলু, এই রকমের মধ্যে তুইও টিনিদা? কিন্তু সে কোনো কথা বলার না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দল সেখান থেকে চলে বসেছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়েচেড়ে দেখল গাড়িখানা ভাঙা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা ছোট বাক্স, ফুলের গাছে সাদা ডালে থলো থলো বাক্সগুলো দুলছিল। তারই পাশে গাব ভেরেন্ডা ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে আবার ঠেলে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো করে ঘুম হলো না। সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তাহলে বেশ হতো।
কিন্তু কেরম বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ রোজ সকালে আসে, 2-3 দিন সে এলো না। অভিমান হয়েছে, ভুল বুঝেছে। 2-3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মামিমার বিয়েতে। ফিরতে হয়ে গেল আর 10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে। ফেরবার দিন 10 পরে একদিন আমি ওদের বাড়ি গিয়েছিলুম। খোকার মা উঠোলে কুল রৌদ্রে দিয়েছিল, তখন তুলতে গিয়ে আমাকে দেখে বলল, টুনি, তোরা দেশে গেলি? আমি কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবু এসেছিস যে টুনি, আর কি কেউ আসবে এ বাড়িতে বেড়াতে? খোকা যে আমার ফাঁকি দিয়ে চলে গেছে রে। বস বস, বাতাবি লেবু ঘরে আছে, কেটে দেবো, নুন দিয়ে খাবি। ওই যে পেকে পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খেত, খা না বসে। শরতের অপরাহ্ন, নির্বেগ নীল আলোর তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে যে কি পাখি উড়ে চলেছে। কার্নিশের ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক, উঠানে ছায়াস্নিগ্ধ বাতাস শুকনো ফুলের গন্ধে ভরপুর। খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম কাঠের মাচায় নিচে তোলা আছে, দড়িটা পর্যন্ত। অনেক দিন গাড়িটা কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুজে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার সেই 8 বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটা টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মধ্যে, বাড়ি থেকে বেরিয়ে পালানোর পালেদের জামরুল বাগানের ছায়ায়, আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারিকেল তলা বেয়ে পুটুদের বড় দোফলার গাছটা তলা দিয়ে। যেতে যেতে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছ সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়। নমস্কার, আশা করি গল্পটি আপনাদের ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আপনাদের নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প আমি আপনাদের পড়ে শোনাতে পারি। নমস্কার।